আমি রিয়ার পাশে বসে বললাম, কি হয়েছে, মন খারাপ নাকি? রিয়া আমাকে বলল, তেমন কিছু হয় নাই, ফরহাদ ভাইয়ার ব্যাপারটা নিয়ে একটু চিন্তা লাগছে, আর আজকে আমার মনটাও তেমন ভালো নেই। আমি হালকা হেসে রিয়াকে বললাম, চিন্তা করো না রিয়া, আমার বিয়েটা একবার হয়ে যাক, তারপর আমরা সবাই মিলে একটা না একটা উপায় বের করব। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, কি, তোমার বিয়ে মানে? তোমার বিয়ে কখন, আর বিয়ে কার সাথে? আমি রিয়াকে বললাম, হ্যাঁ রিয়া, আমার সামনেই বিয়ে, আর আমার বিয়ে মিতুর সাথে। এ মাসের 15 তারিখ আমার বিয়ে, বিয়ের বাকি আর মাত্র 15 দিন। আমার কথা শুনে রিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। আমি বললাম, কি হয়েছে রিয়া, আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? তারপর রিয়া হালকা হাসি দিয়ে বলল, না কিছু না, আসলে তোমার বিয়ের খবর শুনে একটু অবাক হয়ে গেলাম, ভাবিনি তুমি এত শিগগিরই বিয়ে করবে। ও খুব ভালো খবর তো, অভিনন্দন। আমি হালকা একটা হাসি দিয়ে বললাম, আসলে আমি এত দ্রুত বিয়ে করব ভাবিনি, কিন্তু পরিবার থেকে সিদ্ধান্ত নিয়েছে, তাই আর কিছু করার নেই। কিন্তু আমি খেয়াল করলাম রিয়ার হাসিটা কেমন যেন ফাঁকা মনে হলো। আমি মনে মনে ভাবলাম, রিয়ার আচরণ কেমন যেন পাল্টে গেল। আমি কিছুক্ষণ চুপ থেকে তারপর বললাম, রিয়া, তুমি কি আমার বিয়ের কথা শুনে মন খারাপ করেছো? রিয়া হঠাৎ আমার দিকে তাকালো, তারপর হাসার চেষ্টা করে বলল, আরে না, তুমি এসব কি বলছো, আমি তো খুশি, তোমার বিয়ে হচ্ছে, এটা তো ভালো খবর, আর আজকে আমার শরীরটা ভালো নেই, তাই মনটা একটু খারাপ। আমি রিয়াকে বললাম, চলো আমরা কলেজটা একটু ঘুরে দেখি, তাহলে হয়তো তোমার একটু ভালো লাগবে। রিয়া একটু ভাবে তারপর বলল, ঠিক আছে চলো ঘুরে দেখি। আমি আর রিয়া ধীরে ধীরে কলেজের ভেতরে হাঁটতে লাগলাম। কলেজ তখনও বেশ ফাঁকা, ক্লাস শুরু হয়নি। রিয়া পাশে হাঁটছিল, কিন্তু ওর মন যে অন্য কোথাও ছিল সেটা আমি বুঝতে পারছিলাম। আমি একটু হেসে বললাম, রিয়া, তোমার শরীর খারাপ নাকি আসলে মন খারাপ? রিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, হয়তো দুটোই। আমি কিছু বললাম না, শুধু একটু সময় দিলাম ওকে। তারপর হঠাৎ রিয়া থেমে গিয়ে বলল, আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করতে পারি? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ বলো, কি প্রশ্ন? রিয়া একটু চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, আচ্ছা তুমি কি সত্যি মিতুকে ভালোবাসো? রিয়ার এই প্রশ্নে শুনে আমি হতবাক হয়ে গেলাম। গতকাল রাতে মিতিও একই কথা জিজ্ঞেস করছিল, আজ আবার রিয়া। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, রিয়া এটা কেমন প্রশ্ন? আমি আর মিতু তো অনেকদিন ধরে একসাথে আছি, আমাদের বিয়ে ঠিক হয়েছে, পরিবার থেকেও চায়। রিয়া একটু হেসে বলল, মানে তুমি বিয়ে করছো শুধু তোমার পরিবার চাইছে বলে? ওর কথায় আমি চুপ হয়ে গেলাম। তারপর বললাম, না মানে ভালোবাসা তো আছেই, তবে। রিয়া আমার কথা শেষ করতে দিল না। তবে কি? রিয়ার কথায় আমি কোনো উত্তর দিলাম না। আসলে সত্যি কি আমি মিতুকে ভালোবাসি, নাকি এটা শুধু একটা অভ্যাস হয়ে আছে? রিয়া বড় একটা শ্বাস ফেলে বলল, তোমার মনে যা আছে সেটা ভেবে দেখো হৃদয়, কারণ ভুল সিদ্ধান্ত নিলে শুধু তোমার না, মিতুর জীবনও পাল্টে যাবে। ওর কথা শুনে আমার ভেতরটা কেমন জানি হালকা হয়ে গেল। আবার আমার একটা অদ্ভুত অস্বস্তিও লাগছিল। অস্বস্তিটা একটু অন্যরকম। ঠিক তখনই কলেজের ঘন্টা বাজলো। রিয়া হেসে বলল, চলো ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাসে যেতে হবে। আমিও আর বেশি কিছু ভাবলাম না, ক্লাস শুরু হয়ে গেছে, তাই রিয়ার সাথে কথা না বাড়িয়েই ক্লাসের দিকে এগিয়ে গেলাম। ওই দিন ক্লাসে বসে থাকলেও মনটা বারবার অন্যদিকে চলে যাচ্ছিল। কাল রাতে মিতুর প্রশ্ন, আজকে রিয়ার প্রশ্ন, সবকিছু কেমন জানি জট পাকিয়ে যাচ্ছে। আমি জানি মিতুর প্রতি আমার দায়িত্ব আছে, আমাদের সম্পর্কটা অনেক দিনের, কিন্তু কেন জানি মনে হচ্ছে আমার অনুভূতিগুলো বদলে যাচ্ছে। ক্লাস শেষে ফরহাদ আর সজীবের সাথে বসে চা খাচ্ছিলাম। ফরহাদ আমাকে বলল, কিরে তোর কেমন লাগছে? বিয়ের বাকি তো আর বেশ কিছু দিন নেই, তাই না? আমি হালকা হেসে বললাম, ভালোই লাগছে। সজীব তখন মজা করে বলল, ভালোই লাগছে মানে? মনে হচ্ছে তোর মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই। আমি হাসলাম, কিন্তু ওদের কিছু বললাম না, কারণ সত্যি আজ আমার মন ভালো লাগছিল না। আমি চায়ের কাপটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। ফরহাদ আর সজীব একে অপরের দিকে তাকিয়ে আমার অস্বাভাবিক আচরণটা খেয়াল করলো। সজীব একটু সামনে এগিয়ে এসে বলল, হৃদয়, আজ তোর মন ঠিক নেই তাই না? আমি একটা শুকনো হাসি দিয়ে বললাম, এমন কিছু না রে, একটু চিন্তায় আছি। ফরহাদ হেসে বলল, চিন্তা? সেটা আবার কিসের? সামনে তো তোর বিয়ে, খুশি থাকার কথা, আর তুই চিন্তা কি নাই? আমি বুঝলাম না, কি হয়েছে তোর, চিন্তা আছিস কেন? আমি ওদের দিকে তাকিয়ে কিছু বলার আগেই পাশ থেকে একটা মিষ্টি গলায় আওয়াজ এলো, কিসের আলোচনা চলছে এখানে? আমি মাথা ঘুরিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। ওর চোখ দুটো আজ কেমন যেন উদাস লাগছে।
আমি কিছু বলার আগেই ফরহাদ বলল, হৃদয়ের বিয়ে নিয়ে কথা বলছিলাম। রিয়া আমার দিকে তাকিয়ে একটা হালকা হাসি দিল, তারপর বলল, বেশ তো। তবে হৃদয় ভাই, তুমি ঠিক আছো তো? তোমার চেহারা দেখে কিন্তু তেমন মনে হচ্ছে না। আমি একটু হাসার চেষ্টা করলাম, না না, আমি ঠিক আছি। তারপর কিছুক্ষণ ওদের সাথে কথা বলে আমি বাসায় চলে গেলাম। বাসায় ফিরে আমি ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। বারবার মনে হচ্ছিল রিয়ার কথাগুলো সত্যি কি সঠিক? আমি কি মিতুকে ভালোবাসি, নাকি এটা শুধু পারিবারিক চাপে বিয়েতে রাজি হয়েছি? আমি মনে মনে বলতে লাগলাম, আজকে আমাকে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। সারা রাত ভাবার পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মিতুকে বিয়ে করব। আমি তো মিতুকে অনেক ভালোবাসি, তাই আমি বিয়ে করলেই মিতুকেই করব। এই কয়েকদিনে রিয়ার কথা আমাকে কিছুটা ভাবিয়েছে ঠিকই, কিন্তু মিতুকে আমি ছাড়তে পারবো না। সকালে আমি ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই মা আমার রুমে এসে আমাকে বলল, কী রে, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, আজকে একটু কলেজে যাচ্ছি। মা আমাকে বললেন, দেখ হৃদয়, তোর বিয়ের আর বেশ কিছুদিন নাই তো, অল্প সময়। এখন এসব বাইরে ঘোরাঘুরি একটু কম কর। তোর বাবা চাইছে যে বিয়ের কেনাকাটা তাড়াতাড়ি শেষ কর। আমি মায়ের কথা শুনে একটু চুপ করে গেলাম। সত্যি বলতে আমার মাথার মধ্যে কালকের রিয়ার কথাটা এখনও ঘুরপাক খাচ্ছে। তবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি মিতুকেই বিয়ে করব। তাই এখন নিয়ে আর কোনো দ্বিধা রাখা ঠিক হবে না। আমি মাকে একটু মুচকে হাসি দিয়ে বললাম, ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, তারপর না হয় কেনাকাটার ব্যাপারটা দেখা যাবে। তারপর আমি কলেজে চলে যাই। কলেজে গিয়ে দেখি গেটের সামনে দাঁড়িয়ে আছে রিয়া। ওর মুখটা আজ একটু শুকনো লাগছে। আমি কাছে গিয়ে বললাম, রিয়া, আজ ক্লাস করবে তো? রিয়া আমার দিকে তাকিয়ে তারপর হালকা একটা মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ, আজ ক্লাস করবো তো, চলো আমরা ক্লাসে যাই। তারপর আমি আর রিয়া ক্লাসের দিকে যেতে লাগলাম। যেতে যেতে আমি রিয়াকে বললাম, রিয়া, তুমি কালকে আমাকে একটা প্রশ্ন করছিলে না, যে আমি মিতুকে সত্যি ভালোবাসি কিনা, নাকি পরিবারের চাপে বিয়েটা করছি? তাহলে শোনো রিয়া, আমি মিতুকে ভালোবাসি, তাই আমি মিতুকে বিয়ে করছি। আমি পরিবারের চাপে মিতুকে বিয়ে করছি না। আর একটা কথা, আমি মিতুর সাথে অনেক দিন যাবৎ আছি। রিয়া আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো। কয়েক সেকেন্ড চুপ থাকার পর রিয়া বলল, এটা তো খুব ভালো কথা। তুমি যদি মন থেকে মিতুকে ভালোবাসো, তাহলে অবশ্যই ওকে বিয়ে করা উচিত। তা আমি তো শুধু তোমার মনের কথা জানতে চেয়েছিলাম। এখন যেহেতু তুমি নিশ্চিত, তাই আর কিছু বলার নেই। আমি রিয়ার কথা শুনে একটু হালকা বোধ করলাম। আমি তাকে বললাম, হ্যাঁ রিয়া, আচ্ছা রিয়া, আমি যদি তোমাকে একটা কথা বলি, তাহলে কি তুমি সেটা রাখবে? আমার কথা শুনে রিয়া বলল, কি কথা বলো? রাখার মতো হলে রাখবো তো। আমি রিয়াকে বললাম, কয়েকদিন পর তো আমার বিয়ে, তোমাকে আমার বিয়েতে আসতে হবে। আমার বিয়েতে তুমি আসলে আমি অনেক খুশি হব। রিয়া আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর চোখ নামিয়ে বলল, আমি চেষ্টা করবো আসার জন্য, তবে নিশ্চিতভাবে বলতে পারছি না। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি রাগ করব। তোমার আসা দরকার রিয়া। রিয়া মুচকি একটা হাসি দিয়ে বলল, আচ্ছা দেখা যাক, এখন চলো ক্লাস শুরু হয়ে যাবে। তারপর আমরা দুজন চুপচাপ ক্লাসের দিকে এগিয়ে গেলাম। সেদিন ক্লাস শেষে আমি বাসায় ফিরলাম। মা বারবার বিয়ের কেনাকাটার কথা বলছিলেন। বাড়িতে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে। আত্মীয় স্বজনদের আসার খবর আসতে শুরু করেছে। মিতুও মাঝে মাঝে ফোন করছে আর আগের মতো স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি বুঝতে পারছি মিতু এখনও মনে মনে কষ্ট পাচ্ছে। দিনগুলো কেটে যাচ্ছিল বিয়ের আয়োজনের মধ্য দিয়ে। পরিবার, আত্মীয় স্বজন সবাই ব্যস্ত হয়ে উঠেছিল। তবে একটা বিষয় আমি লক্ষ্য করলাম, রিয়াও এই কয়দিনে আমাদের বাড়িতে প্রায় আসছে। মা তাকে খুব পছন্দ করেছেন। রিয়া যেন আমাদের পরিবারেরই একজন হয়ে উঠেছে। বিয়ের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আমাদের বাড়িতে অতিথিদের ভিড়, সাজসজ্জা, গানের শব্দে চারপাশে গমগম করছে, কিন্তু আমার মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে। বিয়ে ঠিক আগেটাতে আমি এক অদ্ভুত স্বপ্নে দেখলাম আমি সেই পুরনো শ্মশানে দাঁড়িয়ে আছি। আশেপাশে শুধু কুয়াশা আর গা ছমছমে বাতাস। হঠাৎ আমার সামনে সেই পরীটা, আমি পরী রুহিকে দেখতে পেলাম। আমি ভয়ে এক পা পেছনে সরতেই পরীটা আমার দিকে গিয়ে এলো। সে আমাকে বলতে লাগলো, কি রে, তুই আমাকে ভুলে গেলি নাকি? তুই আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? হুজুরকে তো আমি নিজেই মেরে ফেলেছি। সে আমাকে বন্দি করেছিল, তাই না? তাই তাকে আমি মেরে ফেলেছি। আমি পরীকে কিছু বলতে যাব, ঠিক তখনই মায়ের ডাকে আমার ঘুম ভেঙে যায়। মা আমাকে বলতে লাগলো, হৃদয়, এই হৃদয়, দেখে যাক কে এসেছে। মায়ের ডাক শুনে আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। দরজা খুলে দেখি মা রাগী চোখে তাকিয়ে আছেন। তুই কি ঘুমিয়েছিলি? সকাল হয়ে গেছে আর তুই এখনো শুয়ে? তাড়াতাড়ি নিচে আয়, দেখে যাক কে এসেছে।
আমি অবাক হয়ে বললাম, কে এসেছে মা? বাইরে আয়, দেখলেই বুঝবি। মায়ের কথায় আমি একটু অবাক হয়ে গেলাম, এই মুহূর্তে কে আসতে পারে। আমি ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেলাম। বাইরে এসে দেখি রিয়া, ফারহাদ আর সজীব সোফায় বসে আছে। আমাকে দেখে সজীব বলে উঠল, কি রে, আজকে না তোর বিয়ে, তুই এখনো ঘুমাচ্ছিস? আমরা তোর বিয়েতে চলে আসলাম আর তুই পড়ে পড়ে এখনো ঘুমাচ্ছিস। তাই লোকে বলে, যার বিয়ে তার খবর নাই, প্রতিবেশীর ঘুম নাই। সজীবের এমন কথায় আমি বললাম, না রে সজীব, সত্যি বলতে কালকে রাতে আমার ঘুম একটু কম হয়েছে, তাই তো একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সজীব আমাকে বলল, কেন, তোর ঘুম কেন কম হয়েছে? আমি সজীবকে কালকে রাতের হুজুরের স্বপ্নের কথা বলতে যাব, এমন সময় আমি আবার চুপ হয়ে গেলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, স্বপ্নের কথাটা কাউকে বলা যাবে না, যদি বলি তাহলে সবাই চিন্তা করবে। তারপর আমি বললাম, আরে তেমন কিছু না, রাতে একটু দেরিতে ঘুমিয়েছি, তাই ঘুম একটু কম হয়েছে। মা আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, যা এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। তারপর আমি ফ্রেশ হয়ে চলে গেলাম। তারপর সব কাজ ঠিকমতো চলছিল, আর কয়েক মিনিটের মধ্যে মিতুর সাথে আমার বিয়ে হয়ে যাবে। আমি তো বিয়ের জন্য 3 বার কবুল বলে ফেললাম। এখন কাজী সাহেব মিতুকে বলছে, মা তুমি যদি এই বিয়েতে রাজি থাকো তাহলে 3 বার কবুল বলো। কাজী সাহেবের কথায় মিতু কবুল বলতে যাবে, এমন সময় পেছন থেকেই হুজুর বলে উঠলেন, দাঁড়াও হৃদয়, হৃদয় আর মিতুর বিয়ে কখনো হতে পারে না। বিয়ে বন্ধের কথা শুনে আমরা সবাই চমকে গেলাম। আমরা সবাই অবাক হয়ে গেছি। পিছনে তাকালাম, দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে হুজুর। হুজুরকে দেখে কেমন জানি লাগছে, মনে হচ্ছে হুজুর অনেকদিন ধরে কিছু খায় নাই, আর কেউ তাকে অনেক মেরেছে। হুজুর ভালোভাবে দাঁড়াতেও পারছেন না। হুজুরের এমন অবস্থা দেখে আমরা সবাই হতবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। মিতু অবাক হয়ে হুজুরের দিকে তাকালো। আমি তো একদম জমে গেলাম। তখন আমার মাথার ভেতর কাল রাতে দেখা স্বপ্নটা ঘুরপাক খাচ্ছিল। স্বপ্নে তো দেখেছিলাম পরী রুহি বলেছিল যে সে হুজুরকে মেরে ফেলেছে। তাহলে হুজুর এখানে কিভাবে? আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আমার গলায় যেন কিছু আটকে আছে, কোনোভাবে কথা বের করতে পারছি না। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, হুজুর আপনি আপনি এখানে? আর আপনার এই অবস্থা কেন? আর আপনি এতদিন কোথায় ছিলেন? আপনাকে আমরা অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই। মা বাবাও বলতে লাগলেন, হুজুর আপনার এই অবস্থা কেন? আর আপনি এতদিন কোথায় ছিলেন? হুজুর আমাদের কারোর কথায় উত্তর না দিয়ে বলতে লাগলো, হৃদয় আর মিতুর বিয়ে কখনো হতে পারে না। হৃদয়, তুমি মিতুকে বিয়ে করো না, এই বিয়ে হলে তোমার সর্বনাশ হবে। হুজুরের কথা শুনে আমরা সবাই অবাক হয়ে হুজুরের দিকে তাকিয়ে রইলাম। এটা শোনার পর পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেছে। আত্মীয় স্বজন, বাবা মা, মিতুর পরিবার সবাই হতবাক, কেউ কিছু বলছে না। কাজী সাহেবও থমকে গেছেন। আমি হুজুরের দিকে এগিয়ে গিয়ে বললাম, হুজুর আপনি এভাবে বলছেন কেন? মিতু আর আমার বিয়ে কেন হতে পারে না? আমি তো মিতুকে ভালোবাসি, আর মিতু আমাকে ভালোবাসে। তাহলে বিয়ে হতে পারবে না কেন? হুজুর একদম ক্লান্ত গলায় বললেন, হৃদয় তুমি মিতুর ব্যাপারে এখনো কিছু জানো না। মিতু তোমাকে ভালোবাসার জন্য বিয়ে করছে না। হঠাৎ মিতু বলে উঠল, আপনি এসব কি বলতেছেন? আমার ব্যাপারে হৃদয়ের কি জানার আছে? আর আমি তো তাকে ভালোবাসি বলে বিয়ে করছি। আমি হুজুরকে বলতে লাগলাম, মিতু তো ঠিক কথা বলছে। মিতু আমাকে বিয়ে করার জন্য কি কারণ থাকতে পারে? হুজুর বললেন, প্রতিশোধ। মিতু তোমাকে প্রতিশোধের জন্য বিয়ে করছে। মিতু তোমাকে বিয়ে করছে একমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। আমি একটু রাগান্বিত হয়ে বলে উঠলাম, আপনি এসব কি বলছেন? মিতু আমাকে প্রতিশোধের জন্য কেন বিয়ে করবে? আমার সাথে সাথে মা বাবাও বলে উঠল, হুজুর আপনি এসব কি বলছেন? মিতুর সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তাহলে তো প্রতিশোধের কোনো কথাই নেই। হুজুর আমাকে উদ্দেশ্য করে বলল, হৃদয় তুমি হয়তো শুনেছ যে কয়েকদিন ধরে একটা পরী কয়েকজন মধ্যবয়সী ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করছে। তখনই আমি হুজুরকে বললাম, হ্যাঁ হুজুর, এটা আমি শুনেছি, আমি এটার জন্য আপনাকে অনেক খুঁজেছি। হুজুর আমাকে বলল, তুমি কি জানো এই পরীটা কি? এই পরীটা আর কেউ না, এটা হলো সেই বন্দি হওয়া পরী রুহি। সে পরীটা আবার ফিরে এসেছে। হুজুর কথায় শোনার পর সবাই অবাক হয়ে যায়। মা হুজুরকে বলল, কি আপনি এসব কি বলছেন? সেই পরীটা কিভাবে ফিরে আসতে পারে? পরীটা তো আপনি বন্দি করছিলেন, তাই না? তাহলে সে আবার কিভাবে ফিরে আসছে? আমি সেখানে কি বলবো বুঝতে পারছি না। আমি সেখানে হতবাক হয়ে দাঁড়িয়ে আছি। তারপর হুজুর বলে উঠল, পরী কিভাবে ফিরে এসেছে সেটা আমাকে জিজ্ঞাসা না করে মিতুকে জিজ্ঞাসা করো। সেটা আমার থেকে মিতু বেশি ভালো বলতে পারবে। মিতুর কথা শুনে আমি আর চুপ থাকতে পারলাম না। আমি হুজুরকে বললাম, মিতুর বলতে পারবে মানে? মিতু কিভাবে জানবে পরী কেন ফিরে এসেছে? আমার সাথে সাথে মিতুও বলতে লাগলো, পরী কিভাবে ফিরে এসেছে সেটা আমি কিভাবে জানবো? এবার হুজুর রাগান্বিত হয়ে বললেন, মিতু
তুমি আর নাটক করে লাভ নেই। আজ আমি সব সত্যি কথা বলে দিব। আজ তোমার মুখোশ আমি সবার সামনে খুলে দিব। তাহলে সবাই শোনো, পরীটাকে বন্দি করার পরও পরী কেন ফিরে এসেছে? আমার বাবা বললেন, হ্যাঁ বলুন তাহলে, পরী কেন ফিরে এসেছে? আর আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার এই অবস্থা কিভাবে হলো? হুজুর বলতে লাগলেন, আমি যখন তোমাদের বাড়ি থেকে পরী রুহিকে বন্দি করে নিয়ে যাওয়ার পর আমার কথা মতো আমি আমার বাড়ির পেছনে একটা বিশাল তেঁতুল গাছের নিচে বন্দি পরীর বোতলটাকে মাটির নিচে পুঁতে ফেলি। তারপর আমি বাড়ি চলে যাই, কারণ আমি নিশ্চিত ছিলাম যে ওই তেঁতুল গাছের নিচে কেউ যাবে না, কারণ সবাই বিশ্বাস করে যে ওই তেঁতুল গাছে নাকি ভূত বসবাস করে। হঠাৎ কয়েকদিন পর রাত, তখন আনুমানিক 1:30 হবে। আমি খেয়াল করলাম যে আমার বাড়ির পেছন থেকে একটা শব্দ আসছে। আমি ভালো করে খেয়াল করে দেখলাম আওয়াজটা কোদাল দিয়ে মাটি কুড়ার মতো লাগছিল। কেউ যেন মাটি কুড়তেছিল। তারপর আমি আওয়াজটা কোথা থেকে আসছে সেটা জানার জন্য বাগানের দিকে হাঁটা শুরু করলাম। তারপর আমি বাগানে গিয়ে দেখি এক ভয়ানক দৃশ্য। আমি দেখতে পাই যে আমি তেঁতুল গাছের নিচে যেখানে বোতলটা পুঁতে রাখছিলাম সেখানে কোনো এক মেয়ে কোদাল দিয়ে মাটি করছে। মেয়েটার মুখ চাদর দিয়ে ঢাকা ছিল। আমি পেছন থেকে সেই মেয়েটাকে বলি, আরে কে আপনি? আপনি এখানে কেন এসেছেন? আর আপনি এখানে মাটি কেন করছেন? আমি প্রশ্নগুলো করার পর মেয়েটা আমার দিকে ফিরে তাকায়। তখনও তার মুখে সেই চাদরটা ছিল। ততক্ষণে সেই মেয়েটা বন্দিপুরীর বোতলটা মাটি করে বের করে ফেলেছে। মেয়েটার সাথে সাথে বোতলের মুখটা খুলে দেয়। বোতলের মুখ খুলে দেওয়ার সাথে সাথে বোতল থেকে একটা ভয়ানক কালো ধোঁয়া বের হয়ে চলে যায়। আমি তখনই বুঝতে পারি যে সে কালো ধোঁয়াটা ছিল রুহিপরি। তারপর আমি মেয়েটাকে বলি, তুমি এটা কি করলে? তুমি পরী, এই পরীটাকে ছেড়ে দিলে? আমার কোনো প্রশ্ন উত্তর সেই মেয়েটা দিচ্ছিল না। মেয়েটা সেখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ সেখানে একটা প্রচণ্ড জোরে বাতাস আসে। সেই বাতাসে মেয়েটার মুখ থেকে চাদরটা উড়ে যায়। তখন মেয়েটার মুখ দেখে আমি সেখানে হতবাক হয়ে যাই। আমি তাকে বলি, মিতু তুমি এখানে? তুমি এই পরীটাকে কেন মুক্তি দিলে? তুমি কি জানো না এই পরীটার হৃদয়ের অনেক ক্ষতি করেছে? তুমি তো হৃদয়কে অনেক ভালোবাসো, তাহলে তুমি হৃদয়ের এত বড় ক্ষতি কিভাবে করতে পারলে? আমার কথা শুনে মিতু জোরে একটা হাসি দিয়ে বলল, কি আমি হৃদয়কে ভালোবাসি? তোমরা কি ভাবলে আমি হৃদয়কে ভালোবাসি? আরে না, আমি এতদিন নাটক করছিলাম যে আমি তাকে ভালোবাসি। আমি প্রতিশোধ নেওয়ার জন্য তার সাথে এমন নাটক করছি। মিতুর কথা শুনে আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি। আমি মিতুকে বললাম, তাহলে তুমি পরীটাকে ছাড়লে কেন? সে তো একজন খারাপ পরী। আমার কথায় মিতু আরেকটা হাসি দিয়ে বলল, আরে না, সে কোনো খারাপ পরী না। পরীটাকে তো আমি খারাপ করেছি। মিতুর কথা শুনে আমি অবাক হয়ে যাই। আমি তাকে জিজ্ঞাসা করি, তুমি খারাপ করেছো মানে? মিতু, তুমি এসব কি বলছো? মিতু আমাকে বলল, হ্যাঁ, আমি যা বলছি সব সত্যি। আমি এই পরীর মাধ্যমে হৃদয়কে কালো জাদু করেছি। আমি একজন তান্ত্রিকের মাধ্যমে এই পরীকে কালো জাদু করে হৃদয়ের কাছে পাঠিয়েছি, যেন এই পরীটা হৃদয়ের সাথে প্রতিদিন সহবাস করে তার জীবনটা তছনছ করে দেয়। ওই তান্ত্রিকের জাদুর মাধ্যমে পরীকে বশ করে ফেলেছে। এখন আমি পরীকে যা বলি সেই পরীটা তাই করে। ওই পরীকে আমিও তো যে হৃদয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে, তার মধ্যে আপনি এসে আমার সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছেন। আপনি হৃদয়ের সাথে পরী সহবাস করাটা আটকে দিলেন। আপনি আপনার শক্তি দিয়ে পরীকে বন্দি করে ফেললেন। তাই আমি আবার এই পরীকে বন্দি থেকে মুক্ত করে দিয়েছি, যাতে পরীটা হৃদয়ের সাথে আবার শারীরিক সম্পর্ক করে তার জীবনটা তছনছ করে দেয়। হুজুরের মুখ থেকে মিতুর এসব কথা শুনে আমরা সবাই সেখানে থমকে গেলাম। মা, বাবা, রিয়া, ফারহাদ, সজীব সবাই অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। আমার বিশ্বাস হচ্ছে না যে মিতু এসব করতে পারে। আমি মিতুর দিকে এগিয়ে গিয়ে রাগান্বিত হয়ে মিতুকে বললাম, মিতু, হুজুর যা বলছে তা কি সত্যি, নাকি এসব হুজুর মিথ্যে বলছে? তাহলে এসব কি তুমি করেছো? মিতু আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মিতু সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি মিতুকে বললাম, চুপ করে থেকো না মিতু, সত্যিটা বলো। তারপর মিতু মাথা নিচু করে বলল, হ্যাঁ, হুজুর যা কিছু বলেছে সব সত্যি। আমি পরীকে বন্দি থেকে মুক্ত করে দিয়েছি, আর আমি পরীটাকে কালো জাদু করে হৃদয়ের জীবন পাঠিয়েছি, যাতে পরীটার হৃদয়ের জীবনটাকে তছনছ করে দেয়। মিতুর মুখে এমন কথা শুনে মা গিয়ে মিতুর মুখে 2-3টা থাপ্পড় দিয়ে দেয়, আর তাকে বলে, তোর এত বড় সাহস! তুই আমার ছেলের জীবন নষ্ট করতে চেয়েছিলি? তোকে আমরা কত আপন ভেবে নিয়েছিলাম, তোকে আমরা নিজের মেয়ের মতো দেখতাম, আর তুই নাকি শেষমেশ আমাদের ক্ষতি করলি। তুই এখনই আমাদের চোখের সামনে থেকে চলে যা। আমি হুজুরের কাছে গিয়ে হুজুরকে বললাম, হুজুর, আপনি এই কথা আমাদেরকে আগে বলেননি কেন? আপনি চাইলে ওই দিনই আমাদের এইসব কথা বলতে পারতেন, তাহলে আপনি বলেন নাই কেন? আর আপনি এতদিনই বা কোথায় ছিলেন? আমার কথায় হুজুর বললেন, আমি সব সত্যি তোমাদের বলতে চেয়েছিলাম, কিন্তু এই মিতু আর পরী আমাকে বলতে দেয়নি। হুজুরের কথায় আমি অবাক হয়ে বললাম, মিতু আর পরী বলতে দেয়নি মানে?
হুজুর বললেন, তাহলে শোনো, আমি যখন সেই দিন মিতুর সব সত্যি জেনে যাই তখন আমি মিতুকে বলি, মিতু, আমি তোমার এইসব কথা সবাইকে বলে দেব, আমি এখনই গিয়ে হৃদয় আর তার পরিবারকে সব কিছু বলবো। তখন মিতু প্রচণ্ড জোরে একটা হাসি দিয়ে বলল, তুই কি ভেবেছিস তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি? তখনই সেখানে পরীটা চলে আসে, আর মৃদুর কথা মতো সে পরীটা আমাকে মারতে শুরু করে, আমাকে বেশ কয়েকবার মাটিতে আছাড় দেয়। তারপর আমি কোনো রকমের সেখান থেকে বেঁচে ফিরি। সে রাতে আমি সিদ্ধান্ত নিলাম যে আগে পরীটাকে মৃত্যুর বশ থেকে মুক্ত করতে হবে, তারপর মৃত্যুর কোনো একটা ব্যবস্থা করতে হবে। তারপর আমি সেই রাতে একটা বড় হুজুরের কাছে যাই। সেই হুজুরটা ছিল আমার ওস্তাদ, আমি যার কাছ থেকে এসব বিদ্যা গ্রহণ করেছি। সেই হুজুরের কাছে যাওয়ার পর আমি আর হুজুর কোনো রকম পরীটাকে কালো জাদু থেকে মুক্ত করি। এবার পরী আর কারো কথা শুনবে না। তারপর আমি সেখান থেকে তোমাদের বাড়িতে আসার জন্য রওনা হই। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন হঠাৎ আমি কেউ একজন পেছন থেকে কেউ আমাকে মাথায় আঘাত করে। তারপর আমার আর কোনো কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি একটা অন্ধকার ঘরে বাঁধা অবস্থায় ছিলাম। তখন আমার কোনো শক্তি কাজ করছিল না। আমি সেখান থেকে বের হওয়ার জন্য আমার শক্তি দিয়ে অনেক চেষ্টা করছিলাম, কিন্তু সেখানে আমার কোনো শক্তি কাজ করছিল না। হঠাৎ রুমের দরজাটা কেউ একজন খুলল। আমি দরজার দিকে তাকাতেই দেখি একজন লোক তার পেছনে দাঁড়িয়ে আছে, মিতু। আমি সেখানে মিতুকে দেখে তো অবাক হয়ে গেছি। আমি মিতুকে জিজ্ঞাসা করি, মিতু, তুমি এখানে কেন? আর এই লোকটা কে? তখন আমার কথায় মিতু বলল, লোকটা হলো একজন বড় তান্ত্রিক, যে কিনা ওই পরীর মাধ্যমে হৃদয়কে কালো জাদু করেছিল, আর এখন তোর সব শক্তি কেড়ে নিয়েছে। তুই যতক্ষণ এই ঘরে বন্দি অবস্থায় থাকবি ততক্ষণ তোর কোনো শক্তি কাজ করবে না। এটা শুনে আমি পুরাই অবাক হয়ে গেলাম। আমি মিতুকে বললাম, আরে মিতু, তুমি এসব কি বলছো? আমার কোনো শক্তি কাজ করবে না মানে? এটা বলার পর আমি যখন আমার শক্তি দিয়ে ওই তান্ত্রিককে আঘাত করতে চাইলাম তখন আমার কোনো শক্তি কাজ করছিল না। তারপর আমি আবার মিতুকে বললাম, আচ্ছা মিতু, তুমি কি চাও? তুমি আমার সাথে এসব কেন করছো? আমার কথায় মিতু জোরে একটা হাসি দিয়ে বলে, আমি তো তোমাকে কোনো কিছু করব না, আমি তোমাকে এখান থেকে ছেড়ে দেব। শুধু আমার আর হৃদয়ের বিয়েটা একবার হয়ে যাক, তারপর তোমাকে এখান থেকে মুক্ত করে দেব। এটা বলার পর মৃদু আর ওই তান্ত্রিক বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়। তারপর আমি অনেক চেষ্টা করেছি ওখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু আমি কোনোভাবে ওখান থেকে বের হতে পারিনি। এই কয়েকদিনে মিতুর তার বিয়ের জন্য এই দিকে একটু বেশি ধ্যান ছিল, এই কারণে আমি কোনো রকম পালিয়ে আসতে পেরেছি। আমি অনেক কষ্ট করে ওই রুমের জানালা দিয়ে পালিয়ে এসেছি। হুজুর কথা শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম। আমি মিতুর কাছে গিয়ে মিতুকে বললাম, কেন করলে এমন মিতু? আমরা আমরা তোমার কি ক্ষতি করেছি? তুমি এমনটা কেন করলে? তারপর মিতু বলল, প্রতিশোধ নিতে। আমি তোমার জীবনটা তছনছ করে দিব। আমি মিতুকে রাগান্বিত হয়ে বলি, কিসের প্রতিশোধ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে প্রতিশোধের শব্দ কেন আসছে? তারপর মিতু বলল, তুমি মনে করে দেখো, কিসের প্রতিশোধ? তুমি নিশ্চয়ই ঋতুকে চেনো। তোমার তো ঋতুকে ভুলে যাওয়ার কথা নয়। ঋতুর কথা শুনে আমি তো পুরাই অবাক হয়ে গেছি। আমি মনে মনে ভাবতে থাকি, মিতু ঋতুকে কিভাবে চেনে? মিতু একটা চিৎকার দিয়ে বলল, কি হলো হৃদয়, চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। আমি ধীর গলায় বললাম, ঋতু, তুমিও ওকে কিভাবে চেনো? কিন্তু সে তো... তারপর মিতু একটা হাসি দিয়ে বলল, সে তো মরেই গেছে, তাই না? ঠিক সেই কারণে তো তোমাকে এর শাস্তি পেতে হবে। ঋতু তো তোমার কারণেই মরেছে। মিতুর কথায় আমি হতবাক হয়ে যাই। তুমি কি বলতে চাইছো মিতু? ঋতুর মৃত্যুর সঙ্গে আমার কি সম্পর্ক? আর তুমি ঋতুকে কিভাবে চেনো? তারপর মিতু বলল, তুমি ভুলে গেছো হৃদয়, কিন্তু আমি ভুলিনি। ঋতু ছিল আমার একমাত্র বড় বোন। তুমি তার জীবন শেষ করে দিয়েছো আর ভাবছো সব ভুলে গেছি। এই কথা শুনে সবাই থমকে গেল। মা, বাবা, রিয়া, সজীব আর ফারহাদ সবাই হতবাক হয়ে গেছে। সেখানে সবাই ভাবতেছে, এই ঋতুটা আবার কে? আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কি? ঋতু তোমার বোন? তুমি তুমি কি বলছো এসব? আর আমি কখনো ঋতুর ক্ষতি করিনি। আর মৃত্যুর কারণ সে নিজেই, সেখানে আমার কোনো দোষ নেই। মিতু এবার চিৎকার দিয়ে বলল, হ্যাঁ, আমি ঋতুর ছোট বোন, আর তার মৃত্যুর জন্য তুমি দায়ী। তুমি যদি তাকে ভালোবাসতে তাহলে সে আজ আমাদের মাঝে থাকতো। তুমি ওর মৃত্যুর কারণ হৃদয়, তুমি ওর মৃত্যুর কারণ।
আমি মিতুকে বললাম, কিন্তু মিতু, আমি কখনো ঋতুর ক্ষতি চাইনি। তার মৃত্যু আমার ভুলের কারণে হয়নি, সেই তো নিজের মৃত্যুর জন্য নিজেই দায়ী। এবার মিতু রাগান্বিত হয়ে বলল, তুমি সব মিথ্যে বলছো। তুমি ঋতুকে ভালোবাসার অভিনয় করেছিলে, কিন্তু একদিন যখন সে তোমার সাথে কথা বলতে এলো তুমি তাকে দূরে সরিয়ে দিলে, আর সেই কষ্ট আমার বোন সহ্য করতে পারেনি। সেই রাতে সে নিজেকে শেষ করে দিল। আমি মিতুকে বললাম, মিতু, বিশ্বাস করো, আমি কখনো ঋতুকে ভালোবাসার অভিনয় করিনি। আমি শুধু ওকে বন্ধু ভাবতাম। ঋতু একদিন হঠাৎ আমাকে এসে বলল সে নাকি আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো তাকে বন্ধু ভাবতাম। আমি তাকে কিভাবে ভালোবাসবো বলো? এই জন্য তাকে দূরে সরিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি জানতাম না সে এতটা ভেঙে পড়বে। আমি যদি জানতাম তাহলে তাকে আটকাতাম। আমার কথা শুনে মিতু বলল, কি বন্ধু ভাবতে মানে? ঋতু তো আমাকে সেটা আগে বলেনি। আমি বললাম, হ্যাঁ মিতু, আমি আর ঋতু একে অপরকে ভালো বন্ধু ছিলাম, আমাদের মাঝে কোনো ভালোবাসা ছিল না। এটা শুনে মিতু চুপ হয়ে যায়। হঠাৎ মা বলে উঠে, কিরে, তোরা সব কি শুরু করেছিস? ঋতুটা আবার কে? এখানে ঋতুর কথা কেন আসছে? আর ঋতুর মৃত্যুর জন্য তোকে কেন দায়ী করছে? তারপর আমি মাকে বললাম, মা, আমি যখন প্রথম কলেজে যাই তখন আমার তেমন একটা বন্ধু ছিল না। তারপর একদিন আমার সাথে ঋতুর পরিচয় হয়। তারপরে আস্তে আস্তে আমাদের কথা শুরু হয়। আস্তে আস্তে আমরা একে অপরের বন্ধু হয়ে উঠি। একদিন হঠাৎ ঋতু আমাকে বলেন ঋতু নাকি আমাকে অনেক ভালোবাসে। বিশ্বাস করো মা, আমি ঋতুকে কোনোদিনও ভালোবাসিনি। শুধুমাত্র আমরা একে অপরের ভালো বন্ধু ছিলাম। তারপর আমি যখন ঋতুকে বলি আমি তাকে কোনোদিন ভালোবাসতে পারবো না, তখন ঋতু ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। আমি কোনোদিন ভাবতেও পারি না যে ঋতু বাসায় যাওয়ার পর আত্মহত্যা করবে। আর আমি যদি সেটা জানতাম তাহলে ঋতুকে আটকানোর চেষ্টা করতাম। তখন মা আমাকে বলল, এটা তো তোর কোনো দোষ নেই, সে তো নিজে নিজে আত্মহত্যা করেছে। মায়ের সাথে রিয়ার সজীব বলতে লাগলো, এটাতে তো হৃদয়ের কোনো দোষ নেই। কাউকে ভালো না বাসাটা তো কোনো দোষের নয়, তাহলে এটা কেন হৃদয়ের দোষ হবে? মিতু সেখানে চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে মিতু বলল, তাহলে আমি এতদিন ভুল করছিলাম। আমি বড় একটা শ্বাস নিয়ে বললাম, হ্যাঁ মিতু, আমি কখনোই ঋতুকে কষ্ট দিতে চাইনি। আমি জানতাম না সে আমার কথায় এত ভেঙে পড়বে। আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি তাকে বুঝাতাম। মিতু আমাকে আবারও বলতে লাগলো, তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি এতদিন ভুল করেছি। তখনই আমার বন্ধু সজীব বলে উঠল, কিসের ভুল? তুমি পুরো সত্যিটা না জেনে এভাবে প্রতিশোধ নিতে পারো না। এটার জন্য তো তোমাকে পুলিশে দেওয়া দরকার। আমার মা বাবাও বলতে লাগলো, হ্যাঁ, আমার ছেলের যে ক্ষতি করতে চেয়েছে তাকে তো পুলিশে দেওয়া দরকার। আমি এখনই পুলিশকে ফোন করছি। আমি মা বাবার দিকে এগিয়ে গিয়ে বললাম, থাক মা, এসব বাদ দাও। মিতু তো এসব না জেনে করেছে, পুলিশকে জানাতে হবে না। আমার কথায় মা বলল, তুই এটা কি বলছিস হৃদয়? বাদ দিয়ে দিব মানে? এটা আমাদের জন্য কত বড় অপমান তুই জানিস? তোর বিয়েতে এখানে আমাদের আত্মীয় স্বজন সবাই এসেছে, আর এখন যদি তোর বিয়েটা না হয় তাহলে তো মান সম্মান সব মাটিতে মিশে যাবে। এটা শুনে সেখানে সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর মা আমার মিতুর দিকে তাকিয়ে আমাকে বলতে লাগলো, এই মেয়েটার সাথে তোর বিয়ে তো আমি কোনোভাবেই দেব না, আর এখানে তোর সাথে বিয়ে দিয়ে পারবো না যে সেরকম কোনো মেয়ে তো নেই। হঠাৎ পেছন থেকে একজন বলে ওঠে, আন্টি, আপনি অনুমতি দিলে আপনার ছেলেকে আমি বিয়ে করতে পারি। এটা শুনে সেখানে সবাই পেছনে ফিরে দেখে যে রিয়ার কথা শুনে ফারহাদ বলে, রিয়া, তুই এসব কি বলছিস? তুই হৃদয়কে বিয়ে করবি মানে? তোর কি মাথা ঠিক আছে? রিয়া বলল, হ্যাঁ ফারহাদ ভাইয়া, আমি যা বলছি সব ভেবে চিন্তে বলছি, আর আমার মাথাও ঠিক আছে। রিয়ার কথা শুনে আমি আর সবাই সেখানে অবাক হয়ে যাই। মা বললেন, রিয়া, তুমি কি ঠিক বলছো? তুমি কি সত্যি আমার ছেলেকে বিয়ে করতে চাও? রিয়া মাথা নিচু করে বলল, হ্যাঁ আন্টি, আমি জানি এটা হঠাৎ শুনতে অবাক লাগছে, কিন্তু আমি অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা সবাই রাজি থাকলে আমি হৃদয়কে বিয়ে করতে চাই। আমি সেখানে অনেকক্ষণ চুপ থাকার পর এবার রিয়াকে বললাম, রিয়া, তুমি কি করছো? এটা তো একটা বিশাল ব্যাপার, এটা তোমার সারা জীবনের সিদ্ধান্ত। আমি তো কখনো এটা ভাবিনি। রিয়া বলল, হৃদয়, আমি জানি তুমি অবাক হয়েছ, কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি, শুধু বন্ধুর মতো না, তার চেয়েও বেশি। আমি অনেকদিন ধরেই বলতে চেয়েছিলাম, কিন্তু সেদিন তোমার বিয়ের কথা শুনে আর বলিনি। আর যদি আমি না বলি তাহলে হয়তো কখনোই বলতে পারবো না। রিয়া আমাকে ভালোবাসে, এরা রিয়ার মুখ থেকে শোনার পর আমি পুরাই অবাক হয়ে যাই। মিতু হতবাক হয়ে রিয়াকে দেখছিল। তারপর মিতু বলল, তাহলে এটা তো আরও ভালো হলো। আমি যদি হৃদয়কে বিয়ে না করি তবে অন্তত এমন একজন পাক যে তাকে সত্যি ভালোবাসে, আর আমি অন্য একজনকে ভালোবাসি। মিতু অন্য একজনকে ভালোবাসে, এটা শুনে সবাই অবাক হয়ে যায় আর বলে, তুমি অন্য একজনকে ভালোবাসো মানে হৃদয়কে ভালোবাসোনি? মিতু মাথা নিচু করে বলল,
আসলে আমি অন্য একজনকে ভালোবাসি। আমি তো এতদিন হৃদয়কে ভালোবাসার নাটক করেছিলাম, কারণ আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। কিন্তু আজ বুঝতে পারছি এতদিন আমি একটা ভুল ধারণার মধ্যে ছিলাম। হৃদয় কখনোই আমার বোনের খুনি ছিল না। তারপর আমি মাকে বললাম, আচ্ছা থাক মা, এসব কথা এখন বাদ দাও। রিয়া, তুমি যে আমাকে বিয়ে করতে চাইছো, আমাদের বিয়েটা কি তোমার মা বাবা অথবা তোমার পরিবার মেনে নেবে? রিয়া আমাকে বিয়ে করার কথায় শুনে সবাই অবাক হয়ে গেলেও মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, রিয়া মা, তুমি তো আমার হৃদয়ের বন্ধু। তুমি যদি ওকে সত্যিকারে ভালোবাসো তাহলে আমিও তোমাকে মেনে নেব। কিন্তু তোমার পরিবারের কথা ভেবেছো মা? তারা কি এই বিয়েতে রাজি হবে? রিয়া বললেন, আসলে আন্টি, আমি যে হৃদয়কে ভালোবাসতাম সেটা আমি আমার মা বাবাকে জানিয়েছিলাম। আমি যে হৃদয়কে ভালোবাসি সেটা আমার মা বাবা জানে। এখন কথা হচ্ছে আন্টি, আমার মা বাবা হয়তো প্রথমে রাজি হবে না, কিন্তু আমি তাদের বোঝাবো আমি হৃদয়কে ভালোবাসি এবং আমি জানি ও একজন ভালো মানুষ। আমি ওর পাশে থাকতে চাই। মা বললেন, রিয়া মা, তুমি যদি সত্যি হৃদয়কে ভালোবাসো তাহলে আমি এই বিয়েতে কোনো আপত্তি করব না, কিন্তু তোমার পরিবারের সম্মতি ছাড়া এটা সম্ভব নয়। তোমার মা বাবার সঙ্গে কথা বলতে হবে। রিয়া মাথা নিচু করে বলল, সেটা আমি জানি আন্টি, আমি তাদের সঙ্গে কথা বলবো। মিতু এতক্ষণ চুপ ছিল, এবার সে মুখ তুলে বলল, হৃদয়, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি বুঝতে পারিনি এতদিন আমি কত বড় ভুল করেছি। আমার বোনের মৃত্যুতে তোমার কোনো হাত ছিল না, অথচ আমি তোমাকে দোষী ভেবেছি। তোমাকে কষ্ট দিয়ে আমি নিজেও শান্তি পাইনি। হৃদয় বড় একটা শ্বাস নিয়ে বলল, আমি তোমাকে দোষ দিচ্ছি না মিতু, তুমি ভুল বুঝেছিলে, কিন্তু এখন সত্যিটা জেনেছ, সেটাই বড় কথা। মিতুর চোখে পানি এসে গেল। সে ধীরে ধীরে বলল, আমি হৃদয়কে ভালোবাসতাম না, এটা সত্যি। আমি শুধু প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু সত্যিকারের ভালোবাসা কি সেটা আজ রিয়াকে দেখে বুঝতে পারছি। আমি চাই তোমরা দুজন সুখে থাকো। সবাই মিতুর দিকে তাকিয়েছিল। মা এগিয়ে এসে মিতুর মাথায় হাত রেখে বললেন, মা, ভুল করে ফেলেছো ঠিকই, কিন্তু তুমি সেটা স্বীকার করেছো। তোমার জন্য আমার কোনো রাগ নেই। এখন থেকে তুমি ভালোভাবে বাঁচার চেষ্টা করো। মিতু চোখের পানি মুছল, তারপর বলল, আমি চেষ্টা করব আন্টি। তারপর আমার মা বাবা রিয়ার মা বাবার সাথে কথা বলে বিয়ের জন্য রিয়ার মা বাবাও রাজি হয়ে যায়। মা বললেন, কাজী সাহেব, এবার তাহলে আপনি বিয়েটা শুরু করুন। তারপর কাজী সাহেব এলো। সব আনুষ্ঠানিকতা শেষ করে রিয়ার আমাকে জিজ্ঞেস করলেন, হৃদয়, আপনি কি রিয়াকে স্ত্রী হিসেবে গ্রহণ করছেন? আমি এক ঝলক রিয়ার দিকে তাকিয়ে হেসে তারপর বললাম, হ্যাঁ, রাজি, কবুল। তারপর রিয়াকে জিজ্ঞেস করা হলো, রিয়া, আপনি কি হৃদয়কে স্বামী হিসেবে গ্রহণ করছেন? রিয়া একটু লজ্জা পেয়ে মুচকি একটা হাসি দিয়ে তারপর মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমিও রাজি, কবুল। 3 বার কবুল বলার সাথে সাথেই সবাই তালি দিয়ে উঠল। এইভাবে আমার আর রিয়ার বিয়েটা হয়ে গেল। এইভাবে আমাদের যখন বিয়েটা হয়ে যায়, বিয়ে হওয়ার পর মা আমাদের দুজনকে জড়িয়ে ধরে বললেন, সুখে থেকো, বেঁচে থেকো, তোমাদের জন্য আমার আমার দোয়া রইল। রাত বাড়ার সাথে সাথে বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যায়। রিয়াকে নিয়ে প্রথমবারের মতো আমাদের বাড়ির নতুন ঘরে ঢুকলাম। রিয়া কিছুটা নার্ভাস ছিল। আমি রিয়ার হাত ধরে বললাম, ভয় পেও না, আমি আছি তোমার সাথে। রিয়া আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি জানি হৃদয়, তুমি কখনো আমাকে একা ছেড়ে দেবে না। তারপর আমরা একে অপরের হাত ধরে বাড়িতে প্রবেশ করি। বিয়ের ঝামেলা শেষ করে রিয়াকে আমার রুম নিয়ে আসলাম। রিয়া আমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। রাত তখন 12টা। আমি রুমে এসে দেখি রিয়া ঘুমিয়ে গেছে। আমি কিছুক্ষণ রিয়ার মায়াবী মুখের দিকে তাকিয়ে থেকে তারপর রিয়ার জন্য আনা খাবারটা টেবিলের উপর রেখে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যাই। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে এসে রিয়াকে ডাকার জন্য সামনে যেতেই দেখি রিয়া এলোমেলোভাবে ঘুমিয়ে আছে। তখন আমার চোখ যায় রিয়ার বুকের কাছে তিলটার দিকে। রিয়ার বুকের কাছে তিলটা আমাকে খুব টানছে। আমি কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে এসে রিয়াকে ডাকার জন্য সামনে যেতেই দেখি রিয়া এলোমেলোভাবে ঘুমিয়ে আছে। তখন আমার চোখ যায় রিয়ার বুকের কাছে তিলটার দিকে। রিয়ার বুকের কাছে তিলটা আমাকে খুব টানছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি কন্ট্রোল হারিয়ে ফেলছি। তারপর রিয়ার কাছে গিয়ে বেডের পাশে বসে রিয়ার কপালে আলতো করে একটা চুমুতেই। তারপর আমার বেহায়া চোখ দুটো আবার রিয়ার বুকের কাছে তিলটার দিকে গেল। আমি কিছুক্ষণ তাকিয়ে চোখ সরিয়ে নিলাম তার থেকে। তারপর রিয়াকে ডাকি খাবারের জন্য। রিয়া ঘুম থেকে ওঠার পর আমি রিয়াকে নিজের হাতে খাইয়ে দেই। খাবার খেতে খেতে রিয়া আমাকে বলল, আমি সবসময় চেয়েছিলাম তুমি আমার পাশে থাকো, আর সেটা সত্যি হলো হৃদয়, আমি তোমাকে অনেক আগ থেকে ভালোবাসতাম। তুমি কি খুশি আমাকে স্ত্রী হিসেবে পেয়ে? হয়তো তুমি এটা কোনোদিনও ভাবতেই পারোনি যে তুমি আমাকে বিয়ে করতে হবে। তুমি হয়তো খুশিও না হতে পারো,
আমি খাওয়ানো শেষ করে রিয়াকে বলি, আমি তোমাকে প্রথম যখন দেখেছি তখন থেকেই তোমার প্রেমে পড়ে গেছি, কিন্তু বলার সাহস পাইনি, কারণ আমি মিতুকে ভালোবাসতাম আর মিতুর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। তখন যদি আমি তোমাকে ভালোবাসতাম তাহলে মিতুর সাথে অন্যায় হতো, এটা ভেবে আমি আর কোনো কিছু বলিনি। এটা শুনে রিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর আমি রিয়াকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিলাম। আপনাদের বলছি, আমার আর রিয়ার বিয়ের পর গল্পটা এখানে শেষ হয়। আপনারা যদি চান তাহলে পরীর সহবাস এই গল্পের সিজন 3 নিয়ে হাজির হব। সিজন 3 নিয়ে আসবো কিনা সেটা কমেন্ট করে জানাবেন, আর গল্পটা আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। যেন পরীর ক্রস সময়ে গল্প শুনতে নিশিরাত 76 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের যদি কোনো ভৌতিক গল্প বা ঘটনা থাকে তাহলে সেটা ইমেইলের মধ্যে পাঠাতে পারেন, আমরা পরবর্তী গল্প আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ, সাথেই থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকুন, আর আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ।